কি হলো ভাইয়া, ছবি কি তোলা হয়নি? আপনি তো দেখছি একদম স্ট্যাচুর মতো বসে আছেন। পাখির কথায় ঈশান চমকে উঠে নিজের গভীর ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপর সে শুভ্রার আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। যদিও এবার তার নিজের মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এরই মধ্যে হঠাৎ ঈশানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ঈশান পকেট থেকে ফোনটা বের করে দেখল রিফাত একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে রিফাত তাকে এখনই জরুরি ভিত্তিতে গেটের কাছে যেতে বলছে। ঈশান আর দেরি না করে পাখির হাতে ক্যামেরাটা বুঝিয়ে দিল। তারপরে ধীর পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহল নিয়ে গেটের দিকে চলে আসলো। গেটের কাছে আসতেই ঈশান দেখল শুভ্র রাগে কোমরায় হাত দিয়ে ফুঁসছে, আর তুর্য রিফাত চরম মজা পেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঈশানকে দেখা মাত্রই তুর্য আর নিজের হাসি চেপে রাখতে না পেরে বলল, এই শান, তোমাদের বসকে দয়া করে ভেতরে নিয়ে যাও। শালা কখন থেকে এখানে এসে গুড়গুড় করছে, অথচ ভয় ভেতরে ঢুকতেই পারছে না। শুভ্র চোখ দুটো বড় বড় করে দাঁত কিরমির করে তুর্যের দিকে তাকালো। তার এই করুণ দশা দেখে ঈশানও নিজের ভেতরের হাসিটা কোনো মতে চেপে শুভ্রর দিকে তাকিয়ে বিনীত সুরে বলল, চলেন বস, আপনাকে ভিতরে নিয়ে যায়। শুভ্র রাগে ফুসতে ফুসতে সবার উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে বলল। শুভ্রর মুখ থেকে এমন গালি শুনে তুর্য আর রিফাত এবার হল্লা করে হো হো করে হেসে দিল। তাদের সাথে সাথে ঈশানও আর নিজের গম্ভীর্য ধরে রাখতে পারল না। সেও একপাশে মুখ ফিরিয়ে মিটি মিটি হাসতে লাগলো। বন্ধুদের এমন পাত্তা না দেওয়ার ভাব দেখে শুভ্রর মাথাটা একদম গরম হয়ে গেল। সে রাগে হনহন করে এগিয়ে এসে এক ঝটকায় তুর্য আর রিফাত দুজনেরই গলা শক্ত করে জড়িয়ে ধরল, যেন এখনই ফাঁসি দিয়ে দেবে। তারপরে তাদের দুজনের কানের কাছে মুখ নিয়ে চরম আক্রোশে ফিসফিস করল, শালা, আমি এখানে নিজের বউকে দেখার জন্য জানোয়ারের মতো ছটফট করছি, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার এই অবস্থা নিয়ে তামাশা করছিস। তোদের আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি তোরা আমাকে কোনোভাবে রিদির কাছে যাওয়ার ব্যবস্থা করে না দিস, তবে খোদার কসম তোদের দুই শালার প্যান্ট খুলে আমি এই মেইন গেটের ওপর পতাকা বানিয়ে ঝুলিয়ে রাখবো। তুর্য শুভ্রর সেই ফাঁসির মতো শক্ত হাতের বাঁধন থেকে কোনো মতে ছাড়া পাওয়ার জন্য যান প্রাণ নিয়ে ছটফট করতে লাগলো। দম আটকে যাওয়ার ভান করে সে বিষম খেতে খেতে বলল, উফ শালা স্যার, বলছি তোর শ্বশুরের কি কাপড়ের এতই আঁকড় পড়েছে যে আমাদের প্যান্ট খুলে তোকে মেইন গেটের দেশের পতাকা টানাতে হবে? ওদের এই কাণ্ড দেখে ঈশান এবার আর হাসির বেগ ধরে রাখতে পারল না। সে পেট চেপে ধরে হাসতে হাসতে রিফাত আর তুর্যের দিকে তাকিয়ে বলল, আরে দুর্য ভাই, আপনারা শুধু প্যান্টের চিন্তা করছেন কেন? বিয়ের বাড়ির রান্নাবান্নার ব্যাপার তো। বাবুর্চিদের যখন বড় বড় ড্যাগ আর রান্নার গরম আইটেম চুলা থেকে নামাতে কাপড়ের অভাব পড়বে, তখন কাপড় খুঁজতে আর দূরে যাওয়া লাগবে না। আপনাদের প্যান্টের সাথে সাথে ওই আন্ডারওয়্যারগুলো দিয়ে না হয় বাবুর্চিরা গরম পাতিল নামিয়ে নেবে। এক ঢিলো দুই পাখি, কি বলেন বস? ঈশানের মুখ থেকে এই কথা শুনে তুর্য আর রিফাত যেন একদম হাঁ বনে গেল। তারা হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। মুখ গুছিয়ে পাল্টা কিছু একটা বলতে যাবে, তার আগেই শুভ্র এবার বেশ সিরিয়াস হয়ে দুজনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বলল, দেখ, আমার এখন ফাজলামি করতে ভালো লাগছে না। তোরা আগে আমাকে একটা কাজের আইডিয়া দে, কিভাবে আমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাব। রিফাত সূর্যের হাতের চিপে দুমড়ে মুচড়ে যাওয়া নিজের দামি পাঞ্জাবির কলারটা কোনো মতে টেনে টুনে ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলল, শালা, আর একটা মাত্র রাত তুই কন্ট্রোল করতে পারিস না? আজকের এই রাতটাই তো শুধু মাঝখানে, কাল রাতে তো একদম বাসর ঘরেই ওকে ফিরে যাবি, তখন সারা রাত দেখিস। এখন এই মাঝরাতে চোরের মতো ভেতরে যাওয়ার কি দরকার? শুভ্র এবার আর এক বিন্দুও হালকা মেজাজে নেই। সে একদম গম্ভীর হয়ে নিজের প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে তুর্য আর রিফাতের দিকে সোজা তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন এক চরম হুমকি। সে ঠান্ডা কিন্তু থমথমে গলায় বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোরা আমাকে ভেতরে যাওয়ার কোনো জেনুইন আইডিয়া না দিস, তাহলে আমি কিন্তু যা বলেছি ঠিক তাই করব। তোদের দুজনের সাধের প্যান্ট থাকবে ওই বিয়ের মেইন গেটের সাথে ঝুলানো, আর আন্ডারওয়্যারগুলো চলে যাবে বাবুর্চিদের গরম পাতিল নামানোর জন্য। এবার তোরা ভেবে দেখ কি করবি। 1, 2।
সুপ্রতিন বলার আগেই তুর্য এক প্রকারে আতকে উঠে লাফিয়ে বলল, থাম ভাই থাম, আর শুনতে হবে না। একটা বুদ্ধি পেয়েছি, তোকে পেছনের দিক দিয়ে ভেতরে যেতে হবে। ঈশান একটু অবাক হয়ে পেছনের রাস্তার কথা চিন্তা করে বলল, পিছনে তো বিশাল বড় দেওয়াল, ওদিকে দিয়ে কিভাবে যাবে? রিফাত পাঞ্জাবিটা সামলে নিয়ে বলল, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ সামনের দিকে এখনো অনেক মানুষ গিজগিজ করছে। শুভ্র এখন মেন গেট দিয়ে ঢুকতে গেলেই কেউ না কেউ চিনে ফেলবে। শুভ্রা আর এক মুহূর্তও কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। সে সরাসরি হুকুমের সুরে বলল, চল আমার সাথে। যেই কথা সেই কাজ। চারজনে মিলে চোরের মতন চুপি চুপি রিদিদের বাড়ির একদম পিছনে চলে আসলো। সেখানে এসে দাঁড়াতেই দেখল এক বিশাল উঁচু দেয়াল দাঁড়িয়ে আছে। রিদির কাছে পৌঁছাতে হলে এই দেয়াল টপকাতে হবে শুভ্রকে। শুভ্র আর কোনোভাবে দ্বিধা না করে শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত ভালো করে গোটাতে গোটাতে বলল, তার এই রণপ্রস্তুতি আর দেয়াল টপকানোর মার মুখী ভাব দেখে রিফাত বিড়বিড় করে উঠল। ইন্না ইল্লাহি ওয়া ইল্লাহি রাজুন। বলেই রিফাত আবার টুকটাক করে কপালে হাত দিয়ে বলল, ভাই, তুই কি আজকে মেয়েটাকে একদম মেরেই ফেলবি? যেভাবে শার্টের হাতা গুটিয়ে নিজেকে তৈরি করছিস, দেখে তো আমারই বুক কাঁপছে। সূর্য তখন পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ টাইপ করতে করতে বলল, রিদিকে এখনই অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে বলো, বেশি দেরি করলে আর চলবে না। শুভ্র অবশ্য তখন কারোর কোনো কথাই কানে তুলছিল না। তার পুরো ধ্যান জ্ঞান তখন ওই দেয়ালের উপরে। সে এক পা পিছিয়ে গিয়ে জোরসে একটা লাফ দিল এবং দেয়ালের উপরের অংশটা ধরার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু দেয়ালটা বেশ উঁচুই ছিল, যার কারণে তার হাত ফসকে বারবার নিচে পড়ে যাচ্ছিল। কিছুতেই দেয়ালের কার্নিশের নাগাল না পেয়ে সে চরম রাগে আর বিরক্তিতে নিজের মনেই বিড়বিড় করে কুৎসিত একটা গালি দিয়ে উঠল। এই দেয়ালটা এত উঁচু করে দিয়েছে কেন? অনেক চেষ্টা করেও দেয়ালের মাথাটা কোনো রকম ছুঁতে না পেরে শুভ্রর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে চরম বিরক্ত হয়ে ঈশান্যের দিকে তাকালো। তাদের এভাবে হাত গুটিয়ে তামাশা দেখতে দেখতে মাথাটা আর ঠিক রইল না। সে ফুঁসে উঠে বলল, হ্যাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সার্কাস না দেখে আমাকে একটু সাহায্য কর। শুভ্রর এমন অসহায় আর ক্রুদ্ধ চেহারা দেখে তুর্য, রিফাত আর ঈশান এগিয়ে এলো। তুর্য বলল, আচ্ছা খারা, তোরে আমরা আজকে শূন্য ভাষা দিতেছি। যেই কথা সেই কাজ। ঈশান আর তুর্য দুই পাশ থেকে শুভ্রর দুই পা শক্ত করে ধরল, আর রিফাত পেছন থেকে শুভ্রর কোমর ধরে ধাক্কা দিতে লাগলো। তিনজন মিলে পুরো গায়ের জোর খাটিয়ে শুভ্রকে আস্তে আস্তে দেয়ালের ওপরের দিকে তুলতে শুরু করলো। শুভ্র তখন দুই হাত বাড়িয়ে দেয়ালের কার্নিশটা ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শুভ্র যখন একদম মাঝপথে, তখনই ঘটল বিপত্তি। রিফাত সূর্যের কোমর ঠেলতে ঠেলতে হঠাৎ সূর্যের দিকে তাকিয়ে ফিস করে বলে উঠল, ওরে বাবারে দোস্ত, এই শালা শুভ্রের যে রাক্ষসে ওজন রে! এর যে ভাবি শরীরের বাসর রাতে এর যে ভারী শরীর, বাসর রাতে হৃদি বেচারির ওপর এই জলহাস্তিটা পড়লে তো মেয়েটা একদম চ্যাপটে হয়ে যাবে, আলবত্তা হয়ে যাবে। বিয়ের পরের দিন সকালে তো হৃদিকে সোজা অর্থোপেডিক হসপিটালে নিয়ে পলেস্টার করা লাগবে। কথাটা শোনা মাত্র তুর্যের মুখের ভেতরের হাসির বাতটা ভেঙে বেরিয়ে এলো। সে হো হো করে হেসে উঠল। আর তুর্যকে ওভাবে হাসতে দেখে রিফাত নিজেও নিজের হাসি আর ধরে রাখতে পারল না। সেও খিলখিল করে হাসতে লাগলো। ওদের এই কাণ্ড দেখে ঈশানও আর নিজের পেশাদারিত্ব বজায় রাখতে পারল না। তারও হাসির চোট কানের কাছে চলে গেল। হাসির চোটে তিনজনেরই হাত পায়ের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ফুরিয়ে এলো। তাতে শরীর কাঁপতে লাগলো এবং তারা শুভ্রকে ওপরের দিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলল। শুভ্র বুঝতে পারল যে এই তিন হারামজাদা এখন তাকে মাঝপথেই ছেড়ে দেবে এবং সে নিচে পড়ে কোমরটা ভাঙবে। শুভ্র একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে বাতাসে একটা ঝাঁকুনি দিল। তিনজনে যখন হাসতে হাসতে তাকে প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক তখনই শুভ্র চিতাবাঘের মতো একটা লাফ দিয়ে দেয়ালের একদম কর্নারটা শক্ত করে ধরে ফেলল। অন্যদিকে শুভ্রকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই তুর্য, রিফাত আর ঈশান হাসির চোটে ভারসাম্য হারিয়ে একজন আরেকজনের উপরে ধপাস করে মাটিতে পড়ে গেল। মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে তারা তিনজন মাটিতে শুয়ে শুয়ে
হাসতে হাসতে একদম গড়াগড়ি খেতে লাগলো। রিফাত হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, ওরে আল্লাহ রে, আমার পেটের নাড়িভুড়ি ছিঁড়ে গেল রে। শুভ্র দেয়ালের উপরে ঝুলে থেকে নিচে তাকালো। বন্ধুদের এই হাল দেখে সে এক চরম হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল। তোদের আমি পরে দেখে নেব। তারপরে সে নিজের 2 হাতের জোরে শরীরটাকে টেনে দেয়ালের উপরে তুলল এবং দিদিদের বাড়ির ভেতরে দিকে টপকাতে শুরু করলো। ক্লান্ত শরীরে নিজের রুমে এসে ঢুকলো রিদি। শরীরটা আর এক মুহূর্তও চলছে না, যেন এখানেই ভেঙে পড়বে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে নিজেই চমকে উঠল। সারা মুখে থোকা থোকা হলুদ লেগে আছে। নিজেকে ভালো করে দেখে ফিসফিস করে বলল, মাগো, দেখতে একদম পেত্নির মতো লাগছে। সে আর দেরি না করে ড্রেসিং টেবিল থেকে দ্রুত টিস্যু পেপার নিয়ে মুখের হলুদগুলো ঘষে ঘষে মুছতে লাগলো। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে রীতি আপন মনেই গুনগুন করে গান গেয়ে উঠল। ভালোবেসে এবার কাছে আয় তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। পরের লাইনটা গাওয়ার আগে আচমকা একটা ঝোড়ো বাতাসের বেগে একটা চেনা পুরুষালী কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো। চমকে উঠল রীতি। ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পিছনে ফিরে তাকালো, আর তাকানো মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ। 2 হাত বুকের উপরে ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ শুভ্র। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এইভাবে দেখে দিদি যেন আস্ত একটা ভূত দেখল। সে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। আ শুভ্র আর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। সে শিকারী ঈগলের মতন এক ছিটকে ছুটে এসে নিজেই 2 হাত দিয়ে রিদির মুখটা শক্ত করে চেপে ধরল। তারপরে চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে ধমকে উঠল। স্টুপিড, চিল্লাচ্ছিস কেন? পুরো বাড়ি মানুষকে জাগাবি নাকি? রিদি তখনও আতঙ্কে ছটফট করছে। শুভ্রর হাতের নিচে তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরোলো। শুভ্র আস্তে করে তার হাতটা সরিয়ে নিল। রিদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, আপনি আপনি এই মাঝরাতে এখানে কিভাবে এলেন? শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসল। রিদির একদম কাছে এসে ঠাট্টার ছলে বলল, হেলিকপ্টার দিয়ে সরাসরি তোর ছাদ বেয়ে চলে এসেছি। রিদি রেগে গিয়ে বলল, ফাজলামো করছেন আমার সাথে? শুভ্র চোখের ইশারায় দুষ্টুমি ফুটিয়ে তুলে বলল, না তো, প্রেম করছি। রিদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যতা আমি তো এখনো করিনি, এখন করব। আয় প্রেম করি। কথাটা শেষ হতে না হতেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ছটকায় রীতিকে কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে রীতি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের 2 হাত দিয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরল। তারপরে শুভ্রর বুকের উপরে হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল গলায় বলল, কি করছেন? কি নামান আমায়। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র রীতিকে কোলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। বলেই শুভ্র রিদিকে নিয়ে বিছানায় চলে আসলো। সে অত্যন্ত আলতো করে রিদিকে বিছানায় শুয়ে দিল। তারপরে কোনো সুযোগ না দিয়েই নিজের মুখটা নামিয়ে রিদির হলুদ মাখা নরম গালের সাথে নিজের গলাটা গাঢ়ভাবে মেখে দিল। শুভ্রর এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লিপটানো ভালোবাসায় রিদি লজ্জায় আর আবেশে তার চোখজোড়া শক্ত করে বন্ধ করে ফেলল। শুভ্র রিদির শরীরের উপরে আতশোয়া হয়ে 1 হাত দিয়ে তার চিবুকটা ছুঁয়ে দিল। রিদির সেই লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতায় বলল, বিশ্বাস কর রিদি, তুই আমাকে পুরো পাগল করে দিয়েছিস। আজ তোকে ভিডিও কলে দেখার পর থেকে নিজেকে কোনোভাবে আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ আর ভালোবাসার টানে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি। রোহিণীশ। কথাটা শুনেই রিদি ধীর লয়ে চোখ খুলল। তার কপালে হালকা ভাঁজ পড়ল। সে খানিকটা ভ্রু কুচকে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, রোহিণীশ? রোহিণীশ আবার কে? শুভ্র ভুবন ভোলানো মায়াবী হাসিটা দিল। তারপরে রিদির নরম গালে নিজের আঙুল দিয়ে আলতো করে সুড়সুড়ি দিতে দিতে গভীর চোখে চেকিয়ে বলল, রোহিণীশ একটা নাম, যার অর্থ হলো চাঁদ। আর তুই আমার কাছে ঠিক ওই আকাশের চাঁদের মতোই সুন্দর, যার আলো ছাড়া আমার পুরো জীবনটাই অন্ধকার।
মুগ্ধ নয়নে শুভ্রর দিকে তাকিয়ে রইল হৃদি। এই মানুষটা দিনে দিনে তাকে এমন করে মায়ায় বেঁধে ফেলছে যে সে প্রতি মুহূর্তে তার প্রেমে আরও বেশি বেশি করে পড়ে যাচ্ছে। হৃদির এমন অপলক ও অকল চাহনি দেখে শুভ্রর চোখের চাহনিও বদলে গেল। সে হৃদির মুখের আরও একটু কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকাস না হৃদি, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। হৃদি যেন এক ঘড়ির মধ্যে চলে গেছে। সে শুভ্রর চোখের দিকে তাকিয়েই মায়া জড়ানো গলায় জিজ্ঞাসা করল, কি করতে ইচ্ছে করে? শুভ্র তার ঠোঁটের কোণে এক চিলতে গভীর ভালোবাসা হাসি ফুটিয়ে বলল, তোর এই ঠোঁট দুটোতে কামড় দিয়ে আদর করতে ইচ্ছে করে, তোকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে। শুভ্রর এমন তীব্র ও পুরুষালী কথায় হৃদির বুকের ভেতরটা দুলে উঠল। সে কিছুটা কেঁপে উঠে চোখ দুটো সামান্য নামিয়ে বলল, জানেন, আপনি যখন এইভাবে একদম কাছে আসেন না, আমার কেমন যেন লাগে। একটা অদ্ভুত ভয় ভয় কাজ করে ভেতরটায়। কেমন যেন নিঃশ্বাস আটকে আসে আমার। হৃদির মুখে ভয়ের কথা শুনে শুভ্রর দুষ্টুমি মাখানো মুখটা হুট করেই একটু গম্ভীর হয়ে গেল। সে হৃদিকে আর জোর করতে চাইল না। সে হৃদির গাল থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে সরে যাওয়ার ভান করে বলল, ওকে ফাইন, তোর যখন ভয় লাগে আমি আর তোর কাছে আসবো না। বলেই শুভ্র হৃদির ওপর থেকে শরীরটা সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠতে গেল। কিন্তু শুভ্রর এই দূরে সরে যাওয়াটা হৃদির সহ্য হলো না। সে নিজের ভেতরের সবটুকু লজ্জা আর ভয় এক নিমেষে ঝেড়ে ফেলে আচমকা শুভ্রের মাথাটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই হৃদি তার মুখটা টেনে এনে নিজের একদম কাছে এনে শুভ্র ঠোঁটের উপরে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আস্ত এক টুকরো ভালোবাসার ছোঁয়া নেমে এলো পুরো ঘরে। শুভ্র মৃদু হেসে ওঠে, যেন সে মনে মনে জানতই হৃদি তাকে এইভাবে আটকে রাখবে। আর এক মুহূর্তও না ভেবে সে গভীর উন্মাদনায় সাড়া দেয় হৃদির ঠোঁটে। দুজনের নিঃশ্বাসে আটকে আসে। বুকের ধুকপুকানি বেড়ে যায় দ্বিগুণ। এই নিস্তব্ধ মধ্যরাতে চারপাশে সব কিছু ভুলে তারা একে অপরকে উজাড় করে ভালোবাসার প্রমাণ দিতে থাকে। প্রায় গুনে গুনে 6 মিনিট পর দুজনেরই যখন দম আটকে আসার উপক্রম হলো, তখন হাঁপাতে হাঁপাতে তারা একে অপরের ঠোঁট ছেড়ে দিল। শুভ্রর ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে হৃদির মুখে। সে হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে বলল, এত রোমান্টিক কবে হলি তুই? হৃদি তখনও লজ্জায় লাল হয়ে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। তারপরে খুব মৃদু স্বরে বলল, যেদিন থেকে আপনার এই বেসামাল রূপটা দেখেছি, ঠিক সেদিন থেকেই। শুভ্রর ঠোঁটে আবার সেই ভুবন ভোলানো হাসি ফুটে উঠল। সে হৃদির ঠোঁটে আরেকবার আলতো করে চুমু খেয়ে নিজের নাকের সাথে হৃদির নাক ঠেকিয়ে ফিসফিস করে বলল, সামলাতে পারবি তো আমাকে? হৃদি শুভ্রের চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সঙ্গে বলল, পারবো। শুভ্র এবার হৃদির কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে আসলো আর তপ্ত নিশালো গলায় ফিসফিসানি হৃদির কান ছুঁয়ে নামলো। কাল রাতে দেখা যাবে কতটুকু সামলাতে পারি সেই পাগলটাকে। কথাটা শোনা মাত্রই হৃদির সর্বাঙ্গ জুড়ে এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় আর উত্তেজনায় তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। শুভ্র হৃদির এই কাঁপাকাঁপি দেখে আলতো করে হাসল। তারপরে বলল, এবার তাহলে চলে যাই। হৃদি শুভ্রর বুক থেকে মুখ না তুলেই অবুঝের মতো করে বলল, না। শুভ্র তার চুলে বিলি কেটে দিয়ে পরম মমতায় বলল, আই লাভ ইউ। হৃদি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। শুভ্রর বুকের আরও একটু মিশে গিয়ে বলল, আই লাভ ইউ টু। শুভ্র হৃদির ঘাড়ে মুখ টোপালো। কাঁচা গোলাপ আর গাঁদা ফুলের এক মাতাল করা ঘ্রাণ হৃদির শরীর থেকে শুভ্রর নাসিকায় ভেসে আসতেই পুরুষটা যেন পুরো উন্মাদ হয়ে গেল। সে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ছোট তীব্র চুমু খেতে লাগলো হৃদির ঘাড় জুড়ে। হৃদিও আর নিজেকে সামনে রাখতে পারল না। তার অজান্তেই দুই হাত উঠে গেল শুভ্রর পিঠে। সে শক্ত করে শুভ্রর শার্ট খামচে ধরে চোখজোড়া বন্ধ করে অনুভব করতে লাগলো শুভ্রর প্রতিটি তপ্ত স্পর্শ। হৃদির এই নীরব সম্মতি পেয়ে শুভ্র নিজের ভেতরকে আবেগকে আর কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে একদম পাগল হয়ে নিজের সাথে মিশিয়ে নিল হৃদিকে। নিস্তব্ধ ঘোরের মাঝে কী যে হয়ে গেল তা কেউ জানল না। সময় কতটুকু কেটে গেল সেই হিসাবও কারো মনে রইল না। হঠাৎ হৃদির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনতা পানের ছোঁয়ায় হুঁশ ফিরল শুভ্র নামক উন্মাদ পুরুষটির।
এক লহমায় তার বুক জুড়ে এক তীব্র অনুশোচনা কেঁপে উঠল। সে নিজের সমস্ত উন্মাদনা ওখানেই থামিয়ে দিয়ে পরম মমতায় জড়িয়ে নিল হৃদিকে। তার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেল। অপরাধী গলায় হৃদির চোখের দিকে তাকিয়ে তাকিয়ে শুভ্র বলল, আই এম সরি হৃদি, নিজেকে ধরে রাখতে পারিনি। অনেক অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম। প্লিজ ফরগিভ মি। আই প্রমিস আর কষ্ট দেব না। কিন্তু হৃদির তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। শুভ্র খানিকটা ঘাবড়ে গিয়ে তার মুখের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তাকালো। দেখল হৃদি একদম নিথর হয়ে চোখ বন্ধ করে আছে, তবে বুকটা ওঠানামা করছে আর অবিরাম নিঃশ্বাস চলছে। শুভ্র আর দেরি না করে হৃদির দুই গালে আলতো করে হাত রাখল। আলতো চাপড় দিয়ে বেশ অস্থির গলায় বলল,